রাতের আধারে এক মায়াবী রূপ ধারণ করেছে। রিসোর্টের প্রধান লনে আলো ঝলমলে বাতি আর নানান রঙের ফেইরি লাইটে সাজানো। বাতাসে হালকা সুরেলা সঙ্গীতের ভেসে আসা সুরগুলো যেন রাতের অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে। এক কোনায় ড্রিঙ্কস কাউন্টার, সেখানে ওয়েটাররা নিপুণভাবে নানা রকম ককটেল তৈরি করছে। আরেক পাশে বুফে সাজানো, যেখানে স্থানীয় আর বিদেশি সব ধরনের খাবারের আয়োজন। মধ্যখানে একটি ছোট ড্যান্স ফ্লোর, ডিজে মঞ্চে জনপ্রিয় গান বাজাচ্ছে আর মানুষজন তালে তালে নাচছে। কেউ কেউ হাসি ঠাট্টায় ব্যস্ত, আবার কেউ গাছের নিচে আরামদায়ক চেয়ার নিয়ে গভীর আলাপ করছে। এসব ছাড়িয়ে একপাশে গাছের সাথে হেলান দিয়ে খানিকটা কাত হয়ে দাঁড়িয়ে রইছে কেনিথ। বুকে দুহাত গুজে রাখা, চুলগুলো একদম সুন্দরভাবে জেল দিয়ে সেট করা, কিন্তু পরনে তার সেই একরকমের কালো হুডি আর কালো প্যান্ট। হুডির টুপিটা পিঠের উপর উল্টো হয়ে ঝুলছে। কেনিথের চোখে মুখে খানিকটা চিন্তার ছাপ। নজর তার আশেপাশে সবকিছুর দিকে হলেও সে ভিন্ন কিছু ভাবতে বসেছে। এখানে আসার পর মেয়ে ব্যতীত মোটামুটি সব ধরনের অতিথিদের সাথে তার সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। কেনিথের এই বিষয়টা সবার জানা। কেনিথ এমনিতে কোনো মেয়ের সাথে তেমন কথা বলবে না। এছাড়া ছেলেদের সাথেও সে তেমন প্রয়োজন ছাড়া কিছু বলে না। এই যেমন হালকা একটু দেখা সাক্ষাৎ করে সবার থেকে দূরে গিয়ে একাই দাঁড়িয়ে রইছে। লোকেও আর তাকে বেশি বিরক্ত করে না, না জানে রেগে গিয়ে কখন কি করে। কেনিথ নিজের বুকে গুজে রাখা দুহাত থেকে ডান হাতটা তুলে নিয়ে নিজের কপালে বুড়ো আঙ্গুল দিয়ে কয়েকবার ঘষল। চিন্তার ছাপ যেন চেহারা থেকে সরছেই না। কেনিথ চারপাশে একবার নজর বুলিয়ে নিল। আপাতত পাভেলকে খুঁজছে। কেনিথ খেয়াল করে দেখল পাভেল বুফের কাছে প্লেটে খাবার সাজিয়ে নিয়ে খাওয়া দাওয়াতে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। পাভেলের পরনে আজ আর কোনো হুডি নেই। কেনিথের অনুমতি নিয়ে ইচ্ছেমতো সেজেগুজে একদম ক্যাজুয়াল ফর্মাল লুকে পার্টিতে এসেছে। পরনে টাইট ফিটিং গ্রে কালারে শার্ট, কালো রঙের প্যান্ট আর জুতো। কোকড়ানো চুলগুলো পরিপাটি করে গোছানো। সব মিলিয়ে পাভেলকে একদম স্টাইলিশ আর ক্লাসি লাগছে। অথচ কেনিথের কাছে ওকে পুরো বলদের মতো লাগছে। মনে মনে ভাবছে, ও কি খাবার দাবার চোখে দেখেনি? যেখানেই যায় সেখানেই এমন হাদারামের মতো হয়ে থাকার কোনো মানে হয়? একটা কাজও ঠিক মতো হয় না, উল্টো সব জায়গায় কোনো না কোনো ঝামেলা বাঁধিয়ে রাখে। আর এখানে এসে বিন্দাসে খেতে বসেছে। কেনিথ প্যান্টের পকেট থেকে নিজের ফোনটা বের করল। অতঃপর পাভেলকে দূর থেকে দেখতে দেখতেই একটা মেসেজ পাঠালো। কেনিথ খেয়াল করে দেখল পাভেল নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা তো ঠিকই বের করল, কিন্তু কোনোভাবেই ফোনের স্ক্রিনটা দেখে নিয়েই পুনরায় ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। অতঃপর আবারও খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে এসব দেখে কেনিথ পুরো হতবাক। এতক্ষণ গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে হইলেও এখন সম্পূর্ণ সোজা হয়ে পাভেলকে লক্ষ্য করছে। মেজাজটাও তার তুঙ্গে চলে গিয়েছে। ইচ্ছে করছে পাভেলকে ধরে এনে ইচ্ছে মতো কয়েকটা দিতে। কেনিথের নিজের রাগ কন্ট্রোল করল। এবার কোনো মেসেজ না দিয়ে সোজা কল করল। কেনিথ পুনরায় বুকে হাত গুজে গাছের সাথে হেলান দিল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল পাভেলের দিকে। এদিকে ফোন বেজে উঠতেই পাভেল প্রচণ্ড বিরক্তি নিয়ে কিছু বিড়বিড় করতে করতে ফোন বের করল। রাগের বশে ফোন কাটতে নিয়ে হঠাৎ নামটা দেখে কলিজা ছ্যাঁতো করে উঠল। ফোনের স্ক্রিনে স্পষ্ট ভেসে রইছে, পিসা চরাজ কেনিথ পীর। পাভেল জানে না এই বিষয়টা কখনো কেনিথের চোখে পড়লে কেনিথ ওর ঠিক কি হাল করবে। কিন্তু গত 2-3 বছর ধরে সে কেনিথের নাম এটা দিয়েই সেভ করে রেখেছে। পাভেল তড়িঘড়ি করে আশেপাশে তাকালো। নজর পড়ল দূরে গাছের সাথে দাঁড়িয়ে থাকা কেনিথের দিকে। পাভেল কেনিথের দিকে তাকাতেই কেনিথ বিস্তৃত মুচকি হাসল। ওর হাসি দেখে পাভেল ঢোক গিলল। তবে ইতস্ততভাবে পাভেলও একগাল হেসে ফেলল। এটা দেখামাত্রই কেনিথ চোখ মুখ শক্ত করে চোখ দিয়ে ইশারা করল ফোন ধরতে। পাভেলও তড়িঘড়ি করে ফোন ধরতেই কেনিথ রুক্ষ কণ্ঠে বলল, এক মুহূর্ত দেরি না করে এখানে আয়। পাভেলও যথারীতি কেনিথের কাছে ছুটে এলো। তবে সঙ্গে করে খাবারের প্লেটটাও নিয়ে আসতে ভুলল না। কেনিথের কাছে আসতেই কেনিথ গম্ভীর সুরে বলল, কাহিনী কি তোর? পাভেল ঠোঁট চেপে ইতস্তত হেসে হাসার চেষ্টা করল।
রাম ছাগলের মতো হাসবি না। নিমিষেই পাভেল স্বাভাবিক হয়ে বলল, ঠিক আছে। কি ঠিক আছে? মেসেজ দিলাম, খেয়াল করেও দেখছি না। ফোনও কেটে দিতে নিয়েছিলি। খাওয়া দাওয়া কখনো করিস না নাকি? আমি তোকে কোনো দিন অভুক্ত রেখেছিলাম যে এখানে এসে? ছি ব্রো, এসব কি বলো? তুমি আমার সাথে কখনো এমনটা করতে পারো নাকি? আর এখানে তো সবাই এভাবেই পার্টি এনজয় করছে, শুধু তুমি বাদে। কেনিথ বিরক্তির চাহনিতে পাভেলের দিকে তাকালো। মনটা চাচ্ছে এখানেই মেরে গেড়ে রাখতে। ফালতু কথা না বলে কাজের কথা বল, যা করতে বলেছিলাম তা হয়েছে? পাভেল এবার থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলতে নিল, না মানে হ্যাঁ, যা বলার ঠিক মতো। কেনিথের কথা এবার আর শেষ হলো না, বরং এর আগেই আশেপাশে হইচই পড়ে গেল। রিসোর্টের ভেতর গুনে গুনে 3টা বিলাসবহুল গাড়ি প্রবেশ করেছে। প্রথম গাড়িটা লাল রঙের আর পেছনের দুটো কালো। গাড়িগুলো থেমে যেতেই বেশিরভাগ লোকেরই সেদিকে গিয়ে ভিড় জমালো। কেনিথ আর পাভেলের নজরও এখন সেদিকেই। তবে কেনিথের কপাল কুঁচকে গিয়েছে। ও পাভেলকে উদ্দেশ্য করে বলল, এখানে আমি বাদে আরো কোনো গেস্ট আসার কথা ছিল? পাভেল খানিকটা ইতস্তত হয়ে বলল, ওই যে রকস্টার অ্যানা রয়েছে না, যার দেশে আসার কথা ছিল, সেই এখানে এসেছে। কেনিথ ভ্রু উঁচিয়ে বলল, এ টি? পাভেল মাথা ঝাঁকিয়ে বলল, হুম। কেনিথ যেন খানিকটা বিরক্ত হলো। আমায় আগে বলিসনি কেন? পাভেল এবার কি বলতে বুঝতে পারছে না, তবু ইতস্ততভাবে বলল, আমি তো ভেবেছি এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, তাই। আর কেনিথ তাচ্ছিল্যের সাথে হেসে বলল, কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা অপ্রয়োজনীয় তা তুই বুঝলে তো কাজই হতো। সকল অপ্রয়োজনীয় জিনিসই তো কাজে গুরুত্বপূর্ণ, আর সকল গুরুত্বপূর্ণ জিনিস তোর কাছে অপ্রয়োজনীয়। ভালোই করেছিস, ভাগ্য করে আমার কপালেই জুটেছিস। পাভেলের আর এতে কিছু বলার নেই। ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের 2-3টা গালাগালি হজম করা ব্যাপার না। অবশ্য সে নিজেও জানে সে কাজকর্ম সত্যিই ঠিকঠাক করতে পারে না। ভুল জায়গায় সঠিক কাজ আর সঠিক জায়গায় ভুল কাজটা করে ফেলে। তবে তাদের নজর গিয়ে পুনরায় গাড়ির দিকে পড়ল। কালো গাড়ি দুটো থেকে 8-10 জন নেভি ব্লু রঙের পোশাক পরা বডিগার্ড বেরিয়েছে। এরা সকলেই লাল গাড়ির সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে। কেনিথ মনে মনে কিঞ্চিত হাসল। মেয়ে মানুষ হলে যা হয়, একজনের জন্যই 8-10 জন বডিগার্ড। এরপর লক্ষ্য করল চকচকে লাল গাড়িটার দিকে। একজন গিয়ে দরজা খুলে দিতেই একটা অত্যাধিক স্টাইলিশ মেয়ে দৃশ্যমান হলো। একদম ফিনফিনে চিকন শরীরের উপর সিল্কের ডার্ক চেরি রেড কালারের স্লিট ড্রেস, যেটাও কিনা এক্সপেন্সিভ ডিজাইনার ব্রোনান্ড এলিসাব নামক লেবানিজ ফ্যাশন ব্র্যান্ডের। এছাড়া দু কাঁধে উপর আলগাভাবে ঝুলিয়ে রাখা কালো রঙের স্টাইলিশ জ্যাকেট। চোখে মুখে সেই বিশেষ মাস্কারেড মাস্ক। অ্যানা গাড়ি হতে বের হয়েই সুনিপুণ ভঙ্গিতে নিজের বড় বড় চুল ঠিক করে নিল। তার হাতে একটি মিনিমালিস্ট ক্লাচ। পায়ে ক্রিশ্চিয়ান লুবুটিন নামক প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ডের সিগনেচার স্টাইলের লাল সোলের কালো রঙের উঁচু হাই হিল। সে বের হওয়ার সাথে সাথেই বডিগার্ডগুলো সারিবদ্ধ হয়ে তাকে রাস্তা বানিয়ে দিল। ক্যাটওয়াক স্টাইলে দক্ষতার সাথে হাঁটতে গিয়ে প্রতিবার কানে ঝুলতে থাকা দুটো চেরি ফল আকৃতির ইয়ার রিংগুলো নেচে উঠছে। তবে আরও একটা জিনিস রয়েছে যা বারবার সদৃশ হচ্ছিল, যে কারণে কেনিথ অনেকটা বিরক্ত হয়েই নিজের চোখ ফিরিয়ে নিল। অ্যানার হাঁটা, তার অঙ্গভঙ্গি, সবকিছুতেই আভিজাত্যের পাশাপাশি আধুনিকতার ছাপটা অবিশ্বাসের কিছু নয়। কিন্তু স্লিট ড্রেস পরায় প্রতিবার সমান তালে হাঁটার দরুন তার বাম পাশের সরু পায়ের হাঁটু থেকে খানিকটা উপর পর্যন্ত দৃশ্যমান হচ্ছিল, যেটা নিত্যন্তই কেনিথের কাছে অনেক বেশি বিরক্তিকর লাগল। আপাতত এসব মেয়ের দিকে ঘুরে তাকানোর আর কোনো ইচ্ছে নেই। কেনিথ সেখান থেকে চলে যেতে নিলেই পাভেল জিজ্ঞেস করল, হেই ব্রো, কোথায় যাচ্ছ? ওদের সাথে কথা বলবে না? কেনিথ গম্ভীর সুরে বলল, মুড নেই। মুড নেই মানে? একটু বললাম তো এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বলে কেনিথ চলে যেতে নিলেই দেখল ওরা তাদের দিকে আসছে। পাভেল এটা দেখে হতভম্ব হয়ে বলল,
ব্রো, ওরা তো এদিকেই আসছে। কেনিথ নির্বিকার হয়ে বলল, আমি যাচ্ছি। ওদের বলে দিস আমাকে যেন বিরক্ত না করে। এটা বলেই কেনিথ আর এক মুহূর্তও দেরি করল না। সেখান থেকে সোজা ড্রিঙ্কস কাউন্টারের দিকে চলে গেল। এদিকে পাভেল পুরো ইতস্তত হয়ে হাসার চেষ্টা করছে, কেননা অ্যানার সাথে থাকা পার্টি অ্যারেঞ্জমেন্টের লোকগুলোও বিষয়টা বুঝে গিয়েছে। অ্যানাও বিষয়টা ভালো করেই বুঝেছে। কিঞ্চিত হাসল সে। কেনিথ আর ওর সমস্যাটা অদ্ভুত। কেউই কাউকে চেনে না, অথচ তবুও তাদের মধ্যে এক অদৃশ্য শত্রুতা। মূলত কেনিথ পুনরায় রকস্টার ইন্ডাস্ট্রিতে ফেরার পর যখনই ইন্টারন্যাশনালভাবে বাহিরে কনসার্ট করার কথা উঠেছে, তখনই সে জায়গায় অ্যানা নিয়ে গিয়েছে। মূলত কেনিথের কনসার্ট বাতিল হয়ে সেখানে অ্যানার কনসার্ট হয়েছে। এছাড়া আরও ছোট বড় কিছু ইন্ডাস্ট্রিয়াল ইস্যু ক্রিয়েট হয়েছে, যেসব কিছুতে ঘুরে ফিরে কেনিথের বাধা হয়ে গিয়েছে অ্যানা। এটাই দুজনের মধ্যে সমস্যার মূল কারণ। অথচ এখন পর্যন্ত কেউ কারো সাথে কথাটাও পর্যন্ত বলেনি। কিন্তু কেনিথের বিশ্বাস এই মেয়ে ইচ্ছে করেই তার পিছনে লেগেছে। কেনিথ চলে গিয়েছে বিধায় অ্যানারাও অন্যদিকে ঘুরে ফিরে গেল। তবে পাভেল সৌজন্যতা বজায় রাখতে অ্যানার সাথে দেখা করতে চলে গেল। ডার্লিং, ক্যান আই বি ইয়োর ফেভারিট? I'll be your girl, let you taste it. I know what you want, yeah, just take it, take it. Darling, can I be your favorite? Want you to tell me you crave it. My name is whatever you make it, make it. I swear you re heaven, but boy you re no angel. You take me places only we go. You re so pretty God, I swear that it is painful. I whisper things only we know, put your hands around my neck, make me faithful. আশেপাশে গান বাজনা শুরু হয়ে গিয়েছে। অ্যানা গান গাইছে, মিউজিক বাজছে, কেউ কেউ নাচছে, কেউ খাচ্ছে। সব মিলিয়ে গভীর রাতের জমজমাট পরিবেশ। পাভেল আপাতত কেনিথের পাশে এসে দাঁড়িয়ে রইছে ড্রিঙ্কস কাউন্টারের কাছে। হাতে একটা ককটেল নিয়ে মজায় মজায় খেয়ে যাচ্ছে। অন্যদিকে কেনিথ তার পাশে দাঁড়িয়ে আজ অনেক দিন পর কয়েকবার ড্রিঙ্কস করে নিয়েছে। মুডটা কেমন যেন বিগড়ে গিয়েছে, কারণটা তার জানা নেই। এদিকে আজ কেনিথেরও গান গাওয়ার কথা ছিল, কিন্তু ও একদম পরিষ্কার করে পাভেলকে জানিয়ে দিয়েছে যে ও কোনো গান গাইবে না। যথারীতি পাভেলও বাধ্য হয়ে সবাইকে এ কথা বলে দিয়েছে। আপাতত এই নিয়ে কেনিথকে জোড়াজুড়ি করে বিরক্ত করার মতো সাহস কারও নেই। কিন্তু এমনিতেই প্রচুর বিরক্ত হচ্ছে। এই অ্যানা মেয়েটাকে চোখের সামনেই দেখতে ইচ্ছে হচ্ছে না। যদিও কেনিথ স্টেজের উল্টো দিকে ঘুরে ড্রিঙ্কস করছে, তবুও অ্যানা এহেন গানের লিরিক্স শুনেই যেন শরীর জ্বলে যাচ্ছে। গান তো দুনিয়াতে বহুত রয়েছে, এসব ফালতু গান এখানে গাওয়ার কোনো মানে হয়? এদিকে এই গান শেষ হতে না হতেই কেনিথ আর একটু ড্রিঙ্কস করে নিয়েছি। পাভেলও কোনো নিষেধ করেনি, ও নিজেই পার্টি এনজয় করতে ব্যস্ত। কিন্তু কেনিথের নেশাগ্রস্ত হতে থাকা মস্তিষ্ক খানিকটা পর বিগড়ে গেল আচমকা অ্যানার ভিন্ন একটা গান শুনে। ও বাংলা গান গাইছে, তবে সেটাও কিনা কেনিথের সিগনেচার সং, ভ্রমর কইও গিয়া। ভাইবে রাধারমন বলে শোনরে কালিয়া, নিভা ছিল মনের আগুনকে দিলাই জ্বালাইয়ারে। ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। অঙ্গ যায় জলিয়ারে, ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। অঙ্গ যায় জলিয়ারে, ভ্রমর কইও গিয়া। কেনিথ খানিকটা রাগান্বিত আর বিস্ময়ের সাথে পেছনে ফিরে অ্যানাকে দেখল। কেনিথের মনে হলো সে পেছনে ফিরে তাকাতেই অ্যানা অন্যদিকে মুখ ফেরালো। এর মানে অ্যানার নজর হয়তো কেনিথকেই লক্ষ্য করছিল। আবার কেনিথ এটাও খেয়াল করছে অ্যানা মুচকি মুচকি অদ্ভুতভাবে হাসছে আর গান গাইছে। এদিকে কেনিথ পাশে ফিরে তাকিয়ে পাভেলকে দেখল। পাভেল একদম নির্বিকারে ককটেল খাচ্ছে। কেনিথ পাভেলকে এলোমেলোভাবে জিজ্ঞেস করল, হেই, ও কেন এই গান গাইছে? পাভেল তোবদা খেয়ে কেনিথের দিকে তাকালো। কেনিথের প্রশ্নের উত্তরে কি বলা উচিত বুঝতে পারছে না। ইতস্তত হয়ে তবুও বলতে থাকল, কেন ব্রো, ভালোই তো গাইয়ে। দুনিয়ায় আর কোনো গান নেই, এটাই গাইয়ে হবে? এই মেয়ে চায়টা কি? কোনো সমস্যা হলে আমি কি না করে আসব? কেনিথ কপাল কুঁচকে কিছু একটা ভেবে বলল, থাক, দরকার নেই। এই বলেই কেনিথ আবারও ড্রিঙ্কস করতে শুরু করল।
একেবারে উন্মাদের মতো ৩-৪ গ্লাস খেয়ে নিলে পাভেল তাড়াহুড়ো করে বাধা দেয়। ও ধান্দায় খেয়াল করেনি প্রথমে। এদিকে কেনিথের অবস্থা খারাপ হয়েছে, মাথা রীতিমতো চক্কর দিচ্ছে। নিয়মিত ড্রিঙ্কস করার অভ্যাস নেই তার, মাঝে মধ্যে বেশি খেয়ে নিলে আর নিজের মধ্যে থাকে না। পাভেল গিয়ে কেনিথকে ধরতেই কেনিথ ওকে বলল যেন তাকে রিসোর্টের ভেতরে নিয়ে যাওয়া হয়। এমনিতেই এখানে অনেক বেশি অস্থির লাগছে তার। পাভেলও যথারীতি কেনিথকে নিয়ে রিসর্টের ভেতরে চলে গেল। কেনিথের জন্য আলাদা রুম ঠিক করে রাখা হয়েছে। পাভেল ওকে নিয়ে সেখানেই গেল। রুমে পৌঁছাতেই কেনিথ কোনোমতে জুতোটা খুলে বিছানায় লেপ্টে শুয়ে পড়ল। পাভেলকে নিষেধ করল যেন ওকে কোনো বিরক্ত না করা হয়। পাভেলও কেনিথের কথা মতো রুমের লাইটটা বন্ধ করে দরজাটা পেছনে থেকে লাগিয়ে দিয়ে চলে গেল। তবে কেনিথের কিছুটা অদ্ভুত লাগছে। যতই সে নেশা করুক না কেন আজ যেন একটু বেশিই খারাপ লাগছে। আনায়া চলে যাওয়ার পর ১.৫ বছর তো কম নেশা করেনি সে। তখন তো এমনটা হয়নি। অথচ আজ মাথায় যেন তুলতে পারছে না। তার সবকিছুই যেন আপনা আপনি অচল হয়ে যাচ্ছে। নিমিষেই কেনিথ অন্ধকার ঘরে নিদ্রার অতলে ডুবে গেল। গায়ে ধবধবে সাদা রঙের কমফোর্টার জড়িয়ে উপর হয়ে শুয়ে রইছে কেনিথ। অতিরিক্ত নেশার দরুন এখন চোখজোড়াও খুলতে পারছে না। ঘুম অনেকটাই ভেঙে গিয়েছে তার, কিন্তু নেশার রেশ এখনো কাটেনি। মূলত কেনিথ এসবে খুব বেশি অভ্যস্ত নয়। আনায়ার চলে যাওয়ার পর মাঝে মধ্যে খেয়েছে, আবার কখনো একেবারে ছেড়ে দিয়েছে। এভাবেই চলত। কিন্তু গতকাল রাতে হয়তো একটু বেশিই ওভারডোজ হয়ে গিয়েছিল। কেনিথ কোনোমতে চোখ খুলে উঠে বসার চেষ্টা করল। বাহির থেকে দিনে আলো হুড়মুড়িয়ে রুমে ঢুকছে। আচমকা আলোর প্রতিফলন চোখে পড়তেই কেনিথের মাথায় পুরো ঘুরে গেল। খানিকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করার পর খেয়াল করল সে আজ একদম ঠিকঠাক নেই। সম্পূর্ণ বস্ত্রহীন সে। কেনিথের মাথা আসছে না কাল রাতে ঠিক কি হয়েছে। ওর কেন এই অবস্থা মস্তিষ্কে খানিকটা জোর খাটাতেই কেনিথ পুরো আটকে উঠল। আগে পিছে সব ছেড়ে মাথায় শুধু একটা নামই এলো, তা হলো ইনায়া। কেনিথ পাগলের মতো অস্থির হয়ে আশেপাশে তাকাতেই তার নজর পড়ল বিছানারই একপাশের কোনায় উল্টো ঘুরে গুটিসুটি বসে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটির পরনে ধবধবে সাদা রঙের বাথরোব, বড় বড় সিল্কি চুল হতে টপ টপ করে পানি ঝরছে। কেনিথ সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। এসব তো হওয়ার কথা ছিল না, তবে সে কি করে? কেনিথ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। দ্রুত প্যান্টটা খুঁজে নিয়ে পরে নিয়ে দাঁড়িয়ে গেল। দুহাত দিয়ে মুখ ঢেকে জোরে জোরে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটির কাছে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছে না। একে তো নেশাগ্রস্ত মস্তিষ্ক, এর উপর এক অপ্রত্যাশিত সকালের সূচনা। কেনিথ তবুও মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি মাথা খানিকটা নিচু করে রেখেছে, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে, মুখটা সরাসরি দেখা যাচ্ছে না। কেনিথ মেয়েটির কাছে গিয়ে কি করবে, কি বলবে বুঝে উঠতে পারছে না। নিজেকেই তো তার অসহ্য লাগছে। কেনিথ অস্থির হয়ে গিয়েছে। মেয়েটির সামনে গিয়েই হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। আগে পিছে কোনো কিছুর ভাবার সময় নেই এখন। প্রবল অনুশোচনা নিয়ে মাথা ঝুঁকিয়েই বলতে থাকল, আম সরি ইরা, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইরা, আমি। কেনিথ কি বলবে জানে না। এমনিতেই সে কিছু বলে উঠতে পারছে না। বলার মতো যেন কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। মাথা উঁচু করে তাকিয়ে যে ক্ষমা চাইবে সেই সক্ষমতাও হচ্ছে না তার। এদিকে তাকে এক প্রকার বিস্মিত করে দিয়ে মেয়েটি কেনিথের চুলে নির্বিকার ভঙ্গিমায় নিজের হাত বুলিয়ে দিতে দিতেই বলল, হোয়াই আর ইউ ফিলিং সো গিল্টি বেবি? এহেন কণ্ঠস্বরে কেনিথ সম্পূর্ণরূপে চমকে উঠল। নিমিষেই কপালে ভাঁজ পড়ে গেল। মাথা উঁচিয়ে মেয়েটিকে দেখে নেওয়ার আগেই মেয়েটি নিজের ডান হাতের তর্জনী আর বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কেনিথের গ্রীবার খানিকটা নিচে নরম অংশে জোরে চেপে ধরল। মেয়েটির হাতের সুদক্ষভাবে সাজানো হাতের ডার্ক চেরি রেড কালারে বড় বড় নখগুলোর দরুন কেনিথের পাতলা চামড়া ভেদ করে যেন মাংসে ডেবে যাবে। মেয়েটি নিজ থেকেই গ্রীবায় আরেকটু জোরে চাপ দিয়েই নিজের দিকে কেনিথের মুখ উঁচিয়ে ধরল। মেয়েটির ঠোঁটের কোনায় দিব্যি বিস্তৃত রুক্ষ হাসি ঝুলছে। একজোড়া শান্ত চোখে এক অদ্ভুত চাহনি।
এদিকে মেয়েটির নখ কেনিথের গলার চামড়া ভেদ করে মাংসে ডেবে গিয়ে অনবরত রক্তের ফোঁটা ঝরছে। অথচ কেনিথের এসবে কোনো হুঁশ নেই। কপাল কুঁচকানো চেহারায় এখন সর্বস্ব জুড়ে প্রগাঢ় বিস্ময়। সামান্য কিছু ভাবনা চিন্তা করার মতো সক্ষমতা নেই। ভেবে উঠতে পারছে না এটা স্বপ্ন নাকি সত্যি। মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। এদিকে তাকে আরেকটু অবাক করে দিতে মেয়েটি মুচকি হেসে চোখ মেরে বলল, মাই ডিয়ার হাব্বি, তুমি আমায় দেখে খুশি হওনি? ইট শ মি, ইউর বিলোভড ব্লাড। কি হলো আমার জান প্রাণ কলিজা ফুসফুস, তোমার চেহারার রং এভাবে উড়ে কেন গেল? বউ, আমি তোমার এত তাড়াতাড়ি ভুলে গিয়েছ আমায়? কেনিথ চোখে মুখে এখনো বিস্ময়। বুঝতে পারছে না এসব নেশার জন্য নাকি এখনো সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। এদিকে মেয়েটি খানিকটা কেনিথের দিকে ঝুঁকে এলো। কেনিথের বিস্মিত চোখ জোড়ার দিকে নিজের শান্ত চোখের আগুনের ন্যায় জ্বলন্ত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। সেই সাথে কেনিথের গ্রীবাটা ধরে খানিকটা টেনে নিজের মুখের কাছে আনল। কেনিথের চোখ থেকে নজর সরিয়ে মেয়েটি ওর গ্রীবার নিচের অংশে লক্ষ্য করল। ফর্সা ত্বক ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটি কিঞ্চিত হেসে কেনিথের ক্ষত জায়গাটা দিকে নিজের মুখটা আরেকটু এগিয়ে নিল। নিমিষেই মেয়েটির জলে ভেজা চুলগুলো কেনিথ উন্মুক্ত বুকে আছড়ে পড়ল। এদিকে মেয়েটি মুহূর্তেই নিজের নাক ডগা দিয়ে কেনিথ রক্ত প্রবাহের ক্ষত জায়গায় খানিকটা ঘষে নিল। নিমিষেই কেনিথ অদ্ভুত শিহরণে জেগে গিয়ে খানিকটা কেঁপে উঠল। এদিকে মেয়েটি এটাও দিব্যি আন্দাজ করে পুনরায় মুচকি হাসল। নিজের নাকের ডগায় খানিকটা রক্তের ফোঁটাও লেগে গিয়েছে। মেয়েটি কেনিথের মুখের একদম কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমার জামাইটা মনে হয় একটু বেশিই সুশীল হয়ে গিয়েছে। নিজের বউয়ের স্লিট ড্রেসের উন্মুক্ত পায়ের দিকে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নেয়। অথচ কত সুন্দর পরিকল্পনা করে নিজের শালীর সাথে রাত কাটানোর প্ল্যান করেছে। এতটা সুশীল না হলেও পারতে যান। মেয়েটি খানিকটা তাচ্ছিল্যের সাথেই নিজের কথা শেষ করল। তবে মেয়েটি যেই না নিজের মুখটা তুলে সরে আসতে ধরেছে অমনি কেনিথ বাঘের ন্যায় বাম হাতের থাবায় মেয়েটির ঘাড়ের পেছনে থেকে চেপে ধরল। যার দরুন মেয়েটি আর কেনিথ দুজনেই আবারও একে অন্যের একদম মুখোমুখি। মেয়েটি এবার খানিকটা অভিনয় করে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, ব্যথা পাচ্ছি তো। মেয়েটির কথা শেষ হওয়ার আগেই কেনিথ শক্ত হাতে ওর ঘাড়টা আরো জোরে টেনে ধরল। এবার মেয়েটির ঠোঁটের কোণা থেকে পুনরায় হাসি ফুটে উঠল। তার ভেজা ঠোঁটের কোণা হতে যেন রুক্ষ হাসিটা সরছেই না। এদিকে কেনিথ এতটুকু ধ্যানে ফিরেছে যে এসব মিথ্যা কিংবা তার স্বপ্ন ভ্রম নয়, এগুলো সত্যি। তবুও কেনিথ খানিকটা কষ্ট করেই অস্ফুটস্বরে বলল, তুই তুই কি সত্যিই তারা? মেয়েটি বিস্তৃত হেসে বলল, কেন ইরা হওয়ার কথা ছিল বুঝি? কেনিথের চোখমুখ শক্ত হল, যেন কিছু বলতে চাইছে কিন্তু কি বলবে জানে না। শ্বাস ভারী হয়ে উঠেছে, কেমন যেন শ্বাস আটকে আসছে। মেয়েটি আর কেনিথের চোখ একে অন্যের দিকে তাকিয়ে। দুজনের মধ্যে ব্যবধানটাও খুব ক্ষীণ। দুজনের নাকের ডগায় এক ক্ষুদ্র সংঘর্ষ এই হলো বলে। আবার অদ্ভুতভাবে কেনিথের অ্যাডামস অ্যাপেলটা ওঠানামা করছে। শুষ্ক ঠোঁট জোড়াও কিঞ্চিত কাঁপছে। চোখজোড়াও যেন জলে আচ্ছন্ন হয়ে উঠেছে, পালাতে চাইছে যেন বিস্মিত চোখগুলো। এদিকে কেনিথের এসব সূক্ষ্ম প্রতিক্রিয়ার সবটাই মেয়েটির চোখে ধরা দিল। মেয়েটির আবারও কিঞ্চিত হাসল, তবে সঙ্গে কেনিথের জন্য আরও একটা বিস্ময়কর কাজ করে বসল। আচমকা কেনিথের শুষ্ক ঠোঁট জোড়ায় নিজের ভেজা ঠোঁট ছুঁয়ে দিল। যদিও ঘটনাটা খুব অল্প মুহূর্তের জন্যই ঘটল, কিন্তু এদিকে কেনিথ পুরো হতভম্ব। নিমিষেই আনাকে অনেকটা ধাক্কা দিয়ে পেছনে সরে এসে সোজা দাঁড়িয়ে পড়ল। কেনিথ মেয়েটির দিক থেকে ঘুরে অন্যদিকে মুখ ফিরিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলল। কি বলবে ও কি করবে ও কিচ্ছু বুঝতে পারছে না। এখনো সবকিছু নেশার রিয়াকশন মনে হচ্ছে তার। তবে এটুকু বুঝে গিয়েছে যে এসব সত্যি, কিন্তু মস্তিষ্ক যেন কোনোভাবেই এটা বিশ্বাস করে মেনে নিতে পারছে না। এদিকে কেনিথের অবস্থা পেছনে থেকে দেখতে দেখতে মেয়েটি হাসল। কেনিথের ধাক্কার ফলে অনেকটা বিছানায় পড়ে গিয়েছিল, তবে আপাতত এখন বিছানায় নিজের ডান হাতের ভরে আধশোয়া হয়ে বসে রইছে।
পরনের হাঁটু পর্যন্ত ধবধবে বাথরোবটা আরো খানিকটা উঁচুতে উঠে গিয়েছে। অথচ মেয়েটি নির্বিকার ভঙ্গিতে নিজের পা দুটো দুলিয়ে যাচ্ছে। তার মাঝে কোনো হেলদোলি নেই। আশেপাশের সবকিছু যেন সে উপভোগ করতে ব্যস্ত। এদিকে কেনিথ এতক্ষণে নিজেকে যতটা পেরেছে স্বাভাবিক করেছে। জানে না ঠিক কোথায় থেকে কিভাবে কি বলে শুরু করা উচিত। কেননা এখানে সে এক অপ্রকাশিত মানবকে দেখছে, অথচ যে কিনা এত বছর পর্যন্ত তার কাছে ছিল মৃত। তবে কিছু কিছু বিষয় হয়তো তার মস্তিষ্কে খেলতে শুরু করেছে। অনেকটা আন্দাজও করে নিয়েছে। তবুও যেন বিস্ময় কাটছে না। কেনিথ জোরে দীর্ঘ শ্বাস ফেলে পেছনে ঘুরে তাকালো। আর যাই হোক, বরাবরের মতো নিজের মধ্যে কাঠিন্যতা বজায় রাখতে হবে। কেনিথ ঘুরে ফিরে তাকাতেই মেয়েটি আবারও মুচকি হাসল। অনেকটাই ফিট আর ছিপছিপে মসৃণ গড়নের চোখে মুখে টানটান সৌন্দর্য। কেনিথের ভাবনা অনুযায়ী অনেকটাই শুকিয়ে গিয়েছে ও। যদিও এটা একদম সুষম কাঠামোর গঠনের মধ্যেই পড়ে, তবুও সেই আগের আনায়ার মতো সেই নমনীয় ভাবটা কম। গাল দুটো আগে খানিকটা ফোলা ফোলা ছিল, অথচ এখন একদম খাপে খাপে। অতিরিক্ত চর্বি কিংবা অস্বাভাবিক রোগা ভাবটাও শরীরের কোথাও নেই। শরীরের প্রতিটি অংশ যেন একে অপরটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোজা মেরুদণ্ড, উঁচু কাঁধ, গ্রীবা, কথাবার্তার ভঙ্গিমা, ভারসাম্যপূর্ণ চলাফেরা, শান্ত চোখের আগুনের ন্যায় জল নয়তয় চাহনির হাসি কিংবা গোলাপি ঠোঁটের কোনায় থাকা রুক্ষ হাসি, সবই যেন কেনিথের কাছে নতুন। এছাড়া সর্বকালে শালীনতায় ঘেরা আনাও যেন আজ গায়েব। সবসময় মস্তিষ্কের কথা শুনতে থাকা কেনিথের মস্তিষ্কও আজ এই আনাকে মানতে পারছে না। বহুরূপী মনে হচ্ছে, অথচ তার চিরকালের অবহেলিত মন তাকে বারবার বলছে, এটাই তোর আনায়া, এটাই তোর তারা। কেনিথ ভাবছে ঠিক কার কথা শোনা উচিত। এদিকে একে অন্যের দিকে তাকিয়ে শুধু সময় অতিবাহিত হচ্ছে। একজন নির্বিকার তো অন্যজন দিশেহারা। এরই মাঝে কেনিথ সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে কড়া কণ্ঠে বলল, মিস আনায়া, রাইট আপনি? কেনিথের কথা শেষ হওয়ার আগেই আনায়া বাধা দিয়ে বলল, নো। ঠিক হলো আবার কিভাবে? ভুল বললে তো মিস না মিসেস হবে। বাচ্চা কালেই বিয়ে গিয়েছে আমার। আর বিয়েটা আপনার সাথেই হয়েছে মিস্টার। ভুলে গিয়েছিলে বোধহয়, এখন মনে পড়েছে কি? কেনিথের চোখমুখ শক্ত হলো। বলতে চাইছে অন্য কিছু আর বলছে ভিন্ন কিছু। এদিকে আবার আনায়ার নির্বিকার ভাবভঙ্গির, হাস্যরসের সব কথাবার্তা, মুডের ঠিক কি অবস্থা নিজেও বুঝতে পারছে না। এদিকে কেনিথ কিছু না বলে চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে রইছে বিধায় আনায়া নিজেই কেনিথের কাছে এগিয়ে এলো। কেনিথ তীক্ষ্ণ চোখে তাকিয়ে অকপটে বলল, কিসের গেম খেলছিস তোরা? কে কে রয়েছে তোর টিমে? বাবুস্কা, পাভেল, সাথে আরো কেউ? কেনিথ কথা শোনা মাত্রই আনায়া কিঞ্চিত গা দুলিয়ে মুচকি হাসল। দেখেছ, এই না হলো আমার জামাই। কিছু বলতেও হলো না, এমনিতেই সব বুঝে গিয়েছে। কেনিথ এবার আর কিছু বলল না, চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে রইছে। এদিকে আনায়া এবার বিছানা থেকে উঠে এসে কেনিথের একদম কাছে এসে দাঁড়ালো। ওর নজর কেনিথের উন্মুক্ত বুকের দিকে চলে গিয়েছে। আলতোভাবে আঙ্গুল দিকে কেনিথের বুকের বা পাশে গ্লাইড করতে লাগলো। কেনিথ আনায়ার হাত ধরে ওকে সরিয়ে দেওয়ার আগে আনায়া নির্বিকারে হেসে বলতে লাগলো, উফ, তোমার এই হৃদয়টা তো মনে হয় অনেক বড়, তাই না? কতজন যে এই হৃদয় জায়গা পেয়েছে কে জানে। চিন্তা নেই, অল্প সময়ের জন্য এলেও এটাকে খুব সুন্দর করে ধুয়ে মুছে সঙ্গে করে নিয়ে যাব। তুমি আমার সঙ্গে না গেলেও চলবে। কেনিথের আনায়ার এমন রংতামাশা ঠিক সহ্য হচ্ছে না। খপ করে আনায়ার হাতের কবজিটা শক্ত করতে ধরল। তবুও আনায়া কেনিথের বক্ষস্থলের দিক হতে নজর সরিয়ে কেনিথের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। কিন্তু কেনিথ গাম্ভীর্যের সাথে বলল, কিসের জন্য এসেছিস? উদ্দেশ্য কি? আমায় মারার জন্য নিশ্চয় এতগুলা বছর পর এখানে আসিসনি তবে? আরে আরে, কিসব কথা বলছো? আমি কি তোমায় মারতে পারি? এই বলেই আনায়া কেনিথের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। অতঃপর কোনো কিছুরই তোয়াক্কা না করে সুন্দর করে কেনিথের গলায় নিজের দুহাতে মালার মতো পেঁচিয়ে ধরল। এদিকে কেনিথ কিছুই বলছে না, শুধু চুপচাপ শক্ত মুখে শটানভাবে দাঁড়িয়ে রইছে।
অথচ আনায়া নিজের পা দুটো উঁচিয়ে কেনিথের কানের কাছে ফিসফিস করে বলল, ঠিক বলেছ সুইট হার্ট, তোমায় মা রার হলে এতগুলো বছর অপেক্ষা করতাম না আমি। আমার তো অন্য কিছু চাই। কেনিথের কপালে নিমিষেই ভাঁজ পড়ল। এদিকে আনায়া মুখ তুলে পুনরায় কেনিথের নজরের সাথে নজর মিলিয়ে শক্ত চোখে তাকালো। কেনিথ কঠিন কিছু শোনার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আনায়া নিজের ভাবভঙ্গি পরিবর্তন করল। মুচকি হেসে কেনিথের মাথায় নিজের হাতটা দিয়ে চুল এলোমেলো করে দিল। বাম হাত কেনিথের গলার সাথে পেঁচিয়ে আনায়া এখন কেনিথের গায়ের সাথে লেপ্টে রয়েছে। আনায়া কিছুটা ইনোসেন্ট মুখ বানিয়ে বলতে লাগল, এসব কি করেছ? এত সুন্দর বড় বড় চুলগুলো কেটে ফেলেছ, ভেরি ব্যাড। আমার পছন্দ ছিল তো তোমার বড় চুলগুলো। এই হেয়ার স্টাইলটা একটুও পছন্দ হলো না আমার। আনায়ার নির্বিকার কথাবার্তায় কেনিথ নিরেট কণ্ঠে আনায়ার উদ্দেশ্যে বলল, এসব হেয়ালি কথাবার্তা শুনতে চাইনি আমি। দয়া করে এটা বলুন যে আপনাদের কি চাই। আমার কাছে এমন কি রয়েছে যা আপনাদের প্রয়োজন, আর সেটার জন্য আপনি এত বছর পর হুট করে আমার সামনে হাজির হয়েছেন? কেনিথের কথায় আনায়া খানিকটা তাচ্ছিল্যের সাথে হাসল। চুল থেকে হাত সরিয়ে পুনরায় দুহাত দিয়ে গলা পেঁচিয়ে ধরে কেনিথের গায়ের সাথে লেপ্টে গেল। দুজনের মধ্যে দূরত্বটা পুনরায় ক্ষীণ হল। তবে এত সব কিছুতে কেনিথের বিশেষ কোনো পদক্ষেপ কিংবা ভূমিকা নেই। সে শুধু শটানভাবে দাঁড়িয়ে রইছে, আর হাত দুটো প্যান্টের দু পকেটের কাছে খানিকটা মুঠো করা। এদিকে আনায়া নির্বিকার ভঙ্গিমায় হেসে হেসে বলল, অনেক মিস করেছি জান, সত্যিই অনেক মিস করেছি তোমায়। তোমার অসাধারণ সব অত্যাচারগুলো, শারীরিক মানসিক সব দিক থেকে আমায় ধ্বংস করার তোমার অত্যন্ত সুদক্ষ সব কলাকৌশল, কিংবা নিজের আক্রোশ মেটাতে চারপাশের মানুষগুলোকে ধ্বংস করা, এভরিথিং খুব মিস করেছি আমি এসব। তবে সে যাই বলো, কাল রাতে মিস্টিসের সবটাই মিটে গিয়েছে। নাইস পারফরমেন্স জান। আনায়া এটুকু বলেই শয়তানি হাসিতে মুচকি হেসে কেনিথের উদ্দেশ্য বাম চোখ মা রল। এদিকে কেনিথ খানিকটা অস্থির হয়ে উঠেছে। ও দ্রুত গাম্ভীর্যের সাথে বলল, ছাড় আমায়। আনায়া ইনোসেন্ট মুখ বানিয়ে বলল, কেন? আচ্ছা, তোমার কি আমায় অসহ্য লাগছে? কেনিথ নিরেট কণ্ঠে বলল, বুঝতে পারছিস যখন, ছাড় আমায়। আনায়া কপাল কুঁচকে বলল, কি বলো এসব? তোমার জন্য এত বছর ধরে এত কষ্ট করে পুরো গরম গরম হটপট প্যাকেজ হয়ে এলাম। কই আমায় একটু কিসমিস দিবা তা না? সেই তখন থেকে মুখে একটাই কথা, ছাড় আমায়, ছাড় আমায়। ছাড়ার জন্য এসেছি নাকি? যখন ছাড়তে হবে তখন এমনিতেই ছেড়ে দেব, এত আলগা ঢং করতে হবে না। কেনিথ এবার পুরো অসহ্য রকমের অস্থির। আনাকে পাত্তা না দিয়ে পাশে খানিকটা মুখ ফিরিয়ে উঁচু গলায় ডাকতে লাগল, পাভেল পাভেল পাভে। কেনিথের চিল্লাচিল্লিতে আনায়া পুনরায় কপাল কুঁচকে মুচকি হাসল। কেনিথের দিকে মুখ উঁচিয়ে মুচকি হেসে বলল, দেবর সাহেবকে ডেকে লাভ নেই, উনি এতক্ষণে হাওয়া হয়ে গিয়েছেন। কেনিথ আনায়ার দিকে মুখ ফিরিয়ে রাগা নবিত চোখে তাকালো। মনে মনে হিসহিসিয়ে বলল, হাওয়া হয়ে আর যাবেটা কোথায়? সবকিছুর লপ্রিটই শয়তান। ওকে একবার হাতে পাই শুধু মেরে ছিঁড়ে মাটিতে গেড়ে রাখব। এদিকে কেনিথের ভাবভঙ্গি দেখে আনায়ার ঠোঁটে কিঞ্চিত শয়তানি হাসি ফুটে উঠল। রাগ হচ্ছে তাই না মা? রতে ইচ্ছে হচ্ছে? টতে ইচ্ছে হচ্ছে? ওসব বাদ দেও, আমি আছি তো। আমার মতো একটা ঝাক্কাস বউ থাকতে ওসব করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয়? ও হ্যাঁ, অনেক হিসাব নিকাশও বাকি রয়েছে, ওসবও তো এবার শেষ করতে হবে তাই না? তবে সেটাই ক্লিয়ার করে বল। তোর উদ্দেশ্য যেটাই থাকুক, আমার মনে হয় না তা সাধারণ কিছু। নয়তো এত বছর ধরে এত বড় গেমটা কখনোই সাজাতিস না তোরা। কি চাস সেটা শুধু ক্লিয়ার করে বল। এইটুকু বলেই কেনিথ নিজের গলা থেকে আনায়ার হাত দুটো সরিয়ে নিতে চাইল, কিন্তু আনায়া আরো শক্ত করে পারলে অনেকটা খামচে কেনিথের গলা দুহাতে পেঁচিয়ে ধরল। অতঃপর কেনিথের একদম নিকটে নিজের শক্ত মুখটা এগিয়ে অনেকটা দাঁত খিচে হিসহিসিয়ে বলতে থাকল, এত তাড়া কিসের আমার জান প্রাণ কলিজা ফুসফুস? যথেষ্ট সময় রয়েছে তো, সব কাজ শেষ না করা অবধি যাচ্ছি না আমি।
আর তোমাকেও ছাড়ছি না। দ্য রিয়েল গেম হ্যাজ অনলি জাস্ট বিগান মাই সুইট হার্ট। আমরা একজোড়া আগুন পাখি, তুমি হলে ধ্বংস, আমি সেই ধ্বংসের আড়ালে থাকা এক রহস্য, তুমি দহনের দীপ্তি, আমি পুনর্জন্মের গান। তুমি পোড়াও হৃদয় আর আমি সেই দহন থেকে গড়ি নতুন প্রাণ। নীরেট কণ্ঠে এটুকু বলেই আনায়া কেনিথের ঠোঁট আকস্মিক ঠোঁট ছুঁয়েই নিমিষেই দূরে সরে এলো। অতঃপর রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলতে থাকলো, ফ্রেশ নেও জান পাখি, আরও অনেকের জান তো উড়িয়ে দেওয়া বাকি, আপাতত যেতে হচ্ছে, আবার দেখা হবে আমার আগুন পাখি। স্লাম মির্জাফর হার আমি শয় তান প্রতারক, তোকে আমি আজ শেষ করেই ফেলল। সব কিছু তুই করছিস আমার সাথে থেকে, আমার সাথেই, ছাড়বো না তোকে আমি। মেয়ে রেখে টে বস্তায় ভরে ওই রাশিয়ার স্পেশাল নর্দমায় ফেলে আসবো তোকে। পুরো ড্রয়িং রুম ধরে দৌড়া দৌড়ি চলছে দুই মানবের। কেনিথের হাতের প্যান্টের লেদার বেল্ট আর সেটার ভয়েই ড্রয়িং রুমে উথাল পাতাল ছুটে চলেছে পাভেল। কেনিথ জানতো পাভেল শেষমেশ তার অ্যাপার্টমেন্টেই আসবে। বেশি পালাতে চাইলে আবার সমস্যা। তখন কেনিথের কাছে ধরা পড়লে এমনিতেই ভবলীলা সাঙ্গ। তবে পাভেল এটুকুও বুঝতে পারেনি যে কেনিথের ক্ষোভ এমন উথলে উথলে তার উপর ঝরবে। বলা নেই কওয়া নেই। বিকেলের দিকে অ্যাপার্টমেন্টে ঢুকেই প্রথমে শান্ত সিংহের মতো পাভেলকে খুঁজেছে। আর পাভেল যখন শান্ত কেনিথকে দেখে ওর সামনের এসে দেখা দিয়েছে, ঠিক তখনই কেনিথ তার আসল রূপে ফিরে এসেছে। বর্তমানে দুজন নিরীহ ইঁদুর আর জংলি বিড়ালের মতো পুরো ড্রয়িং রুমে ছোটাছুটি করছে। একবার পাভেল কেনিথের হাতে ধরা পড়লেই কেল্লা ফলে। চারপাশের সবকিছু এলোমেলো হয়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। পাভেল অনবরত এদিকে ওদিক দৌড়াতে দৌড়াতে বলছে, ব্রো জাস্ট একবার শুধু আমার পুরো কথা। আমার সত্যিই কোনো দোষ? তুই একটা কথাও বলবি না? সব দোষ তোর। সবকিছু তুই আগে থেকেই জানতি, শুধু আমার সাথে থেকেই আমার সাথে। স্লাম মির্জাফর তুই থামো বলছি, এখনই থেমে যা, নয়তো তোর অবস্থা আরো খারাপ করব আমি। পাভেল সে যত চেষ্টাই করুক না কেন এখন পর্যন্ত একবারও সে নিজের কথা শেষ করতে পারেনি। কেনিথ ওর কোনো কথাই শুনতে নারাজ। এরই মাঝে আচমকা তাদের ছোটাছুটিতে বাধা হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল আনায়া। পরনে ওয়েস্টার্ন ক্লাসিক ড্রেস, সিল্কের চকলেট ব্রাউন কালারের শার্টের সাথে অফ হোয়াইট কালারের প্লাজো প্যান্ট। শার্টটা প্যান্টের সাথে ইন করা আর শার্টের হাতা কুনুই পর্যন্ত গুটিয়ে রাখা। চুলগুলো সুন্দর করে হালকা কার্ল করা, কিছু চুল সামনের একপাশে ছড়ানো আর বাকিগুলো পিঠে ছড়িয়ে রইছে। গোলাপি ঠোঁটে হালকা চকলেট ব্রাউন কালারের লিপস্টিকের প্রলেপ আর কানে দুটো সোনালি রঙের হালকা দুল ব্যতীত আর তেমন কিছুই নেই। অথচ বুকের মধ্যে হাত গুজে একদম বশবেইব ভঙ্গিতে দাঁড়িয়ে রইছে। আনাকে দেখা মাত্রই পাভেল দৌড়ে গিয়ে অনেকটা আনায়ার পেছনে এসে দাঁড়ালো। অন্যদিকে পাভেলের দিকে নজর রাখতে গিয়ে কেনিথের নজরে পড়ল বশবেইব ভঙ্গিতে দাঁড়িয়ে ঠোঁটের কোনায় রুক্ষ হাসি ঝুলিয়ে রাখা আনায়ার দিকে। ওকে দেখা মাত্রই কেনিথের হিংস্র ভাবমূর্তিতে খানিকটা পরিবর্তন হয়ে তা গম্ভীর যে পূর্ণ হিংস্র তাই জেগে উঠল। কেনিথ পাভেলের দিকে উদ্দেশ্য করে হিসহিসিয়ে জোরে জোরে বলল, পাভেল ও এখানে কিভাবে এলো? পাভেল তো শুরু থেকেই তোবদা খেয়ে বসে রইছে। কেনিথকে দেওয়ার জন্য তার কাছে কোনো উত্তর নেই। এখানে আনায়ার আসার পারমিশনও গার্ডদের কাছে পাভেলই দিয়ে রেখেছে। বাকি এখন পাভেলকে করা কেনিথের প্রশ্নের উত্তরে আনায়া নিজেই নির্বিকারে বলল, দরজা খোলা ছিল, আমি নিজ পায়ে হেঁটে হেঁটে এসেছি। আনায়ার নির্বিকার ভঙ্গিমায় কথাবার্তা শুনে কেনিথের মেজা যেন আরো জ্বলে উঠল। অনেকটাই আগুনে ঘি ঢালার মতো ব্যাপার। পারলে যেন পাভেল আর আনায়া দুজনকেই বিয়ে খায়। কেনিথ এবার অনেকটা চিল্লিয়ে হুঁশি আড়ি দিয়ে বলল, পাভেল ওকে আমার চোখের সামনের থেকে সরে যেতে বল, আমার মেজাজ আরো বিগড়ে গেলে কিন্তু একটাকেও ছাড়ব না। কেনিথ আর আনায়ার মাঝের দূরত্ব বর্তমানে অনেকটাই। কেনিথ সোফার কাছে কাচের টি টেবিলের পাশে দাঁড়িয়ে, অন্যদিকে আনায়া আর পাভেল তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রইছে। আনায়া এবার নির্বিকার ভঙ্গিতে কেনিথের দিকে কয়েক পা এগিয়ে গেল। তবে পাভেল যাবে না, সুযোগ পেলেই এখান থেকে পালানোর নিয়ত রয়েছে তার। আর এবারও পাভেল কিছু বলার আগেই আনায়া নির্বিকারভাবে জোর গলায় বলল,
যাব না, আমি এখানে আসার সম্পূর্ণ অধিকার রয়েছে আমার। আনায়ার কথা শুনে কেনিথ তীব্র রাগের মধ্যেও তাচ্ছিল্যের সাথে কিঞ্চিত হাসল। অতঃপর পুনরায় চিল্লিয়ে বলল, কিসের অধিকার? কোনো অধিকার নেই তোর। ভুলে যেও না বউ, আমি তোমার। জাস্ট শাট আপ, আই উইল ক ইউ ড্যাম ইট। শিওর, কাম অন বেবি, আম রেডি। আনায়ার আগুন ঝরা তির্যক চাহনি আর জোর গলায় বলা নির্বিকার এহেন কথায় এবার কেনিথ আর পাভেল দুজনেই খানিকটা তোবদা খেয়ে গেল। পাভেলের মনে হচ্ছে না এখানে আর থাকা সম্ভব না। একজন সিংহের মতো জন করছে তো অন্যজন নীরব হায়নার মতো আগুনে ঘি ঢালার কাজ করছে। আর দুজনের কথাবার্তাও এখন লাইন ছাড়া চলে যাচ্ছে। যদিও পাভেলের সাথে সাথে কেনিথ অবাক আনায়ার এহেন ভাবভঙ্গি দেখে, তবে এসবই যেন তার আগুনের মতো জ্বলতে থাকা মেজাজের উপর ঘি ঢালার কাজ করছে। আনায়ার এমন নির্বিকারে বেহা আপনা করাটা শুরু থেকেই ওর অসহ্য লাগছে। এরই মাঝে আনায়ার পেছনে থেকে পাভেল কেনিথের দিকে উকি দিয়ে ইতস্ততভাবে বেরিয়ে এসে তোড়জোড়ের সাথে এলোমেলোভাবে বলতে লাগল, আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। ভাই তোমরা থাকো, আমি। কেনিথের রক্ত গরম চাহনি এখন আনায়ার দিকে। অন্যদিকে আনাও তার শান্ত ভাবসাব পূর্ণ চেহারায় কেনিথের দিকে তাকিয়ে রইছে। অথচ তার শান্ত চোখজোড়ায় আগুন যেন কেনিথের সম্পূর্ণ রাগের প্রকোপের চেয়েও বেশি। এদিকে কেনিথ আনায়ার দিক থেকে নজর না সরিয়েই পাভেলের কথা শেষ হওয়ার আগেই কেনিথ হুঁশিয়ারি দিয়ে বলল, যেখানেই যাবি একে সাথে করে নিয়ে যা। আর এক মুহূর্ত ওকে আমি আমার সামনে দেখতে চাই না। এদিকে আবার পাভেল হ্যাঁ বা না কিছু বলার আগেই আনাও কেনিথের দিকে তির্যক দৃষ্টিকোণে তাকিয়ে থাকতে থাকতেই পাশে থাকা পাভেলের উদ্দেশ্যে নির্বিকার স্বরে বলল, দেবর মশাই, আপনি নির্দ্বিধায় যেতে পারেন। আমার যেতে হয়তো একটু দেরি হবে। আমার প্রাণপ্রিয় পতি মহাশয়ের সঙ্গে কিছু পার্সোনাল কাজ রয়েছে। এটুকু বলেই আনায়া কেনিথের দিক থেকে নজর সরিয়ে পেছনে ফিরল। অতঃপর পাভেলের দিকে মুচকি হাসতেই পাভেল এক প্রকার ছুটে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে কেনিথের উদ্দেশ্যে বলল, ভাই একটু কন্ট্রোল করে নিও। বউ কিন্তু তোমারই। সাবধানে। পাভেল ব্রো, এখন আসছি। আগে যান, বাঁচানো ফরজ। পাভেলকে চিল্লিয়ে ডেকেও কোনো কাজ হলো না। শেষমেশ ও চলে যেতেই কেনিথ সোফার উপর নিজের হাতে থাকা বেল্ট সোফার উপর ছুঁড়ে মেরে জোরে দীর্ঘশ্বাস ফেলল। এদিকে আনায়া তীক্ষ্ণ চোখে কেনিথের ভাবগতিক পর্যবেক্ষণ করছিল। খুব বেশি সময় অতিক্রম হলো না, বরং তার আগেই কেনিথ আচমকা কাচেরটি টেবিলটা লাথি মারতেই সেটা উল্টে নিচে পড়ে অঙ্গে মার হয়ে গেল। এটা দেখে আনায়া ছোট করে দীর্ঘশ্বাস ফেলে কেনিথের দিকে এগিয়ে গেল। কেনিথ একপাশ হয়ে দাঁড়িয়েছিল। কাচের কয়েকটা টুকরো কেনিথের পায়ের কাছে লেগে খানিকটা চামচা কেটে রক্ত পড়ছে। এরই মাঝে হঠাৎ আনায়ার সাদা হাই হিলের ঠকঠক আওয়াজে কেনিথ পাশে ফিরে আনায়ার দিকে তাকালো। কেনিথের চোখে মুখে স্পষ্ট ক্ষোভের ছাপ পড়ে রইছে, যেন তা পুরো মুখটাই এক আগুনের কুণ্ডলী। আনায়া কাচের উপর দিয়েই হেঁটে নির্বিকারভাবে কেনিথের মুখোমুখি এসে দাঁড়ালো। অতঃপর আড়ালে ছোট করে দীর্ঘ শ্বাস ফেলে শান্ত গম্ভীর কণ্ঠে বলল, আমায় দেখলে কি শরীর জ্বলে? আমায় দেখে তোমার এত জ্বালাপোড়া কিসের? কেনিথ রাগান্বিত কণ্ঠে বলল, কি চাই তোর? তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ। বলেছি তো সময় হলে নিজেই চলে যাব। আপাতত কোথাও যাচ্ছি না আমি। তোমার সাথে আমার কিছু কাজ রয়েছে, রুমে চলো। আনায়ার গাম্ভীর্যে পূর্ণ স্বাভাবিক কথাটুকু বলেই কেনিথের বেডরুমে দিকে যাওয়ার জন্য উল্টো ঘুরেছিল। কিন্তু পেছনে থেকে কেনিথ তীব্র কণ্ঠে বলে উঠল, কোথাও যাব না আমি, যা বলার এখানে বলে বিদায় হ। আনায়া এবার বুকে হাত গুজে থাকা অবস্থাতেই পুনরায় পেছনে ঘুরে কেনিথের মুখোমুখি হয়ে দাঁড়াল। আনায়ার ভাবভঙ্গি ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যখন তখন উল্টো পাল্টা কিছু একটা করে ফেলবে, অনেকটা খায়নার মতো। আনায়া এবার জোর গলায় বলতে থাকল, আমি যেতে বলেছি কিন্তু। কেনিথও খানিকটা তাচ্ছিল্যের সাথে হেসে রাগান্বিত স্বরে বলল, যাব না কি করবি? মা, রবি আমায়? কেনিথের কথা শুনে আনায়া তাচ্ছিল্যের সাথে কিঞ্চিত হাসল।
কেনিথের আরো কাছে গিয়ে দুহাত উঁচিয়ে কেনিথ কাঁধে আর বুকে হাত বুলিয়ে হুডিটা ঠিকঠাক করে দিতে দিতে বলতে থাকলো, ছি, তোমায় কি আমি মারতে পারি নাকি? ও তো সাহস আছে নাকি আমার? এমন চিন্তা ভাবনা কবে থেকে হলো তোমার? এই বলেই আনায়া কেনিথের হাত ধরে উল্টো ঘুরে নিয়ে যেতে নিলেই কেনিথ আকস্মিক হেঁচকা টানে অন্য হাতের সাহায্যে আনায়ার হাত অনেকটাই মুচড়ে ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলতে চাইল। কিন্তু ভুলবশত আনায়া সোফায় না গিয়ে সোজা কাচের উপর রে পড়ল। আনায়া হাতের সাহায্যে নিজেকে ব্যালেন্স করে নিলেও নিমিষেই হাতের তালু আর কুনুই কাচের রুনকে তে গিয়ে অঝোর কোক্ত ঝরতে লাগল। এদিকে কেনিথ এসব ঠিকভাবে খেয়াল না করেই নির্বিকার ভঙ্গিতে পেছনে থেকে বলতে থাকল, তোর সাহস না থাকলেও আমার রয়েছে। পরবর্তীতে এসব প্লাস তেজগিরি আমায় দেখাতে আসবি না। এই বলেই কেনিথ সেখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু তা আর হলো না। আনায়া এক মুহূর্তও দেরি না করে কোনো মতে উঠে দাঁড়িয়েই কেনিথকে নিশানা করে সোজা ওর মুখ বরাবর নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জোরে সীমা রল। আকস্মিক ঘটনায় কেনিথ তাল সামলাতে না পেরে সোজা রে সোফায় গিয়ে পড়ল। কেনিথ নিজেকে কোনো মতে সামলে নিজের মুখে হাত দিতেই একগাদা রতে হাত ভিজে গেল। নাক আর ঠোঁটের অনেকটাই কেটে যাওয়ার পাশাপাশি তলেও গিয়েছে। এদিকে আবার কেনিথ সোফায় আধশোয়া থেকে বসার আগেই আনায়া নিজের তাক্ত হাত দিয়েই কেনিথের হুডি চেপে ধরল। অতঃপর একটানে শক্ত হাতে কেনিথকে সোজাভাবে বসিয়ে ও নিজেই কেনিথ উপর চড়ে বসল। আনায়ার হাবভাব দেখে মনে হচ্ছে ও কেনিথকে আরো 2-3টা ঘুষি মারতে প্রস্তুত। কিন্তু আর তেমন কিছু না করে কেনিথ ওর 2 কাঁধে ধাক্কা দিয়ে সোফার সাথে চেপে ধরল। কেনিথের মুখের কাছে নিজের মুখ এগিয়ে হিসহিসিয়ে বলল, আপনাকে মারার সাহস নেই, তবে 10টা খেয়ে একটা দেওয়ার মতো দুঃসাহস রয়েছে আমার। একটা খেয়েই যে অবস্থা, আমি 10টা দিলে আর এই দুনিয়ায় টিকতে হতো না তোকে। ও তো ধৈর্য নেই আমার। আনায়া খানিকটা ঠোঁট ভিজিয়ে নিয়ে অস্থির হয়ে বলল, এত জেদ করছো কেন বলতো? বলেছি তো কাজ আছে, কাজ শেষ হলে চলে যাব। তো আমিও তো বলেছি যা বলার এখানে বল। তোর সাথে এমন কোনো কাজ নেই যে আলাদা করে রুমে। এই বলতেই বলতেই কেনিথ আনায়ার পিঠের শার্টের অংশ ধরে টেনে দূরে সরানোর আগেই আনায়া আকস্মিক কেনিথের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। নিমিষেই আনায়ার সিল্কি চুলগুলো কেনিথ আনায়ার মুখের চতুর্পাশে সমানতালে ছড়িয়ে ঢেকে গেল। বাহির থেকে আর কারো সাধ্য নেই তাদের দুজনের মধ্যে হতে থাকা ওষ্ঠদ্বয়ের সংঘর্ষ সহজে দেখার। তবে এটুকু তো বোঝাই যাবে দুজনের মধ্যে চলছেটা কি। কেনিথ যখন এবার তার তীব্র বিরক্তি আর রাগে আনাকে অনেকটা খামচে ধরে ছুঁড়ে ফেলতে উদ্বিগ্ন, ঠিক সেই মুহূর্তেই আনায়া শুধু কেনিথের ঠোঁট থেকে নিজের ঠোঁটটা কিঞ্চিত সরিয়ে আনল। তবে দূরত্বটা অত্যন্তই ক্ষীণ, এতটাই ক্ষীণ যে দুজনের ওষ্ঠের নরম অংশগুলো এখনো একে অপরের সাথে আলগাভাবে লেগে রইছে। কেনিথ আনাকে এই সুযোগে বিরক্তি নিয়ে সরিয়ে দেওয়ার আগেই আনায়ার কিছু কথা শুনে কেনিথ ক্ষণিকের জন্য থমকে গেল। আনায়া প্রচণ্ড সিরিয়াস মুডে অত্যন্ত ধীর সুরে ফিসফিস করে অতি দ্রুত বলতে লাগল, এখানে সিসিটিভি রয়েছে, বাহিরের দরজায় পাভেল থাকতে পারে, ভেতরে চলো, আর্জেন্ট দরকার রয়েছে। আনায়া আর কেনিথের নজর একে অন্যের দিকেই ছিল। আনায়ার কথা শুনে কেনিথের হাবভাব পরিবর্তন হয়ে কপালে মৃদু ভাঁজ পড়ল। আনায়া কেনিথের এসব পর্যবেক্ষণ করে নিজের সিরিয়াস ভাবভঙ্গি পরিবর্তন করে কিঞ্চিত মুচকি হাসল। অতঃপর আবারও অপ্রস্তুত কেনিথের স্থ আঁকড়ে ধরল। এবার যে শুধু স্থোদয়ের কঠিন অর্শ হল তা নয়, বরং আনায়া খনি করে সময়ের মধ্যেই কেনিথের ঠোঁট পুরো কামড়ে ক্ষত বানিয়েই সোজা কেনিথের কাছ থেকে সরে এলো। কেনিথ ব্যথায় কিঞ্চিত শব্দ করলেও আনায়ার দিকে রক্ত গরম চোখে তাকালো। কেনিথ বিরক্তি নিয়ে ঠোঁটে হাত দিতেই রতের সাথে সাথে চকলেট ব্রাউন কালারের খানিকটা লিপস্টিকও হাতে উঠে এলো। কেনিথ নিজের ভেজা ঠোঁটটা বিরক্তির সাথে হাতের উল্টো পিঠের তালু দিয়ে ঘষেই পাশে থুথু ফেলে আনায়ার দিকে আগুন ঝরা চোখে তির্যক দৃষ্টিতে তাকালো। তখনই কেনিথের সামনে নির্বিকার দাঁড়িয়ে মুচকি হাসতে থাকা আনায়া বলতে লাগল, হ্যাপি বার্থডে মাই জান প্রাণ কলিজা ফুসফুস সুইট হার্ট। অনেক বছর আগে ঠিক এভাবেই তুমি আমায় বার্থডে উইশ করে নিজের প্রতিধর্ম পালন করেছিলে।
আমিও আজ আমার জামাইয়ের জন্মদিনে সেম স্টাইলে উইশ করে স্ত্রী ধর্ম পালন করলাম। ব্যাপারটা সুন্দর না? কেনিথ যেন আনায়ার কথায় খানিকটা তোবদা খেয়ে গিয়েছে। তার জন্মদিনের হদিশ তো কারোরই জানার কথা না। সে নিজেও হয়তো নিজের জন্মদিনের কথা ভুলে গিয়েছে সেই কত বছর হলো। কেনিথ নিজের বাবা মা হারানোর পর কখনোই আর নিজের জন্মদিনকে বিশেষ কিংবা আলাদাভাবে বিবেচনা করেনি। অভ্যাসগত কারণে সবার সাথে সাথে এটি সে নিজেও ভুলতে বসেছে। এদিকে কেনিথের হাবভাব দেখে আনায়া রুক্ষ হেসে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। এইটুকু বিষয় না জানলে তোমার কিসের বউ? আমি এখন দয়া করে একটু রুমে এসো, কিছু কথা রয়েছে। বেশি সময় নেই হাতে। কেনিথের থেকে আর কোনো উত্তর কিংবা প্রতিক্রিয়ার আশা না করেই আনায়া উল্টো ঘুরে সামনের দিকে নির্বিকারে এগোতে লাগল। এদিকে কেনিথের ঠোঁটে এখনো খানিকটা লিপস্টিক লেগে থাকায় কেনিথ সোফা থেকে উঠে দাঁড়িয়ে আরো কয়েকবার প্রচণ্ড বিরক্তি নিয়ে ঠোঁট ঘষামাজা করতে করতে কয়েকবার থুতু ফেলল। ইয়াক থু! ওর এহেন কাজকর্ম আনায়া পেছনে ঘুরে না তাকিয়েই শুধু আন্দাজ করে মুচকি হাসল। অতঃপর খানিকটা তাচ্ছিল্যের সাথে পেছনে না তাকিয়েই সামনে এগোতে এগোতে বলতে লাগল, আমার আমিষ প্রিয় জামাই যে আদতে একটা নিরামিষ তা বুঝতে পারিনি। বলছি কি অভ্যাস করে নিও পিও। তাহলে আর এভাবে ঢং করে নাক ছিটকাতে হবে না। তুমি চাইলে অবশ্য কালার ফ্লেভার তোমার পছন্দ মতো চেঞ্জ করতে পারি। ব্র্যান্ডের লিপস্টিক, চকলেট পছন্দ না হলে ভ্যানিলা, স্ট্রবেরি, অরেঞ্জ, চেরি, বেরি, কফি, রোজ ক্যারামেল, যা তুমি চাও। কেনিথ আনায়ার কথাগুলো শুধু পেছনে থেকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে শুনল। অতঃপর প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখমুখ বিগড়ে বিড়বিড় করে আওড়াল, বে হায়া একটা। যদিও এটা আনায়া শুনতাই পুনরায় তাচ্ছিল্যের সাথে মুচকি হাসল। দুজনে রুমে প্রবেশ করতেই কেনিথ গিয়ে সোফায় গা এলিয়ে বসে পড়ল। অন্যদিকে আনায়া গিয়ে দরজাটা বন্ধ করে লক করে এলো। আনায়াকে দেখে কেনিথ কিছু বলার আগেই আনায়া কেনিথের উদ্দেশ্যে বলতে লাগল, ফার্স্ট এইড বক্স কি এই রুমে আছে নাকি অন্য কোথায়? কেনিথ প্রথমে বিরক্তির সাথে আনায়ার সিরিয়াস হাবভাব দেখে কাবার্ডের দিকে ইশারা করতেই আনায়া দৃঢ় পায়ে হেঁটে কাবার্ড থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো। অতঃপর কেনিথের পাশে বসতেই তুলোয় খানিকটা অ্যান্টিসেপটিক দ্রবণ লাগিয়ে কেনিথের উদ্দেশ্যে বলল, এদিকে ঘুরে বসো। কেনিথ হুডির পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়েছিল। আনায়ার কথা শুনে একবার পাশে ফিরে ওকে দেখে নিয়ে পুনরায় সামনের দিকে মুখ করে বলল, এসবের প্রয়োজন নেই, তোর কি কাজ রয়েছে তাড়াতাড়ি বল। আনায়া কেনিথের কথায় পাত্তা দিল না। কেনিথের দিকে খানিকটা এগিয়ে বসে এক হাতে কেনিথের গালটা চেপে নিজের দিকে ফেরালো। কেনিথ রাগী চোখে তাকালেও আনায়া তাতে পাত্তা না দিয়ে অ্যান্টিসেপটিকে ভেজানো তুলো সোজা কেনিথের ঠোঁটে চেপে ধরল। ক্ষত জায়গায় অ্যান্টিসেপটিক যেন ঝাঝালোর ন্যায় জ্বলাপোড়া করছে। তবে কেনিথ সবকিছুই নিজের রাগের আড়ালে চেপে যাচ্ছে। টা ঠোঁট আর ফেটে যাওয়া নাকের আশেপাশে এখনো রক্ত লেগে রইছে। আনায়া একে একে পুরো মুখের সব ত আর রক্তগুলো পরিষ্কার করে দিতেই কেনিথের গাল ছেড়ে দিল। কেনিথ পুনরায় পাশে ফিরতে নিলে আনায়া গম্ভীর কণ্ঠে বলল, পা দেও। কেনিথ ওর কথাকে গ্রাহ্য করল না, বরং উল্টো নিজেই মেমাজ দেখিয়ে বলল, পায়ে কিছু হয়নি আমার। কেনিথের কথা শেষ করতে করতেই আনায়া লাঠি দিয়ে সামনে থাকাটি টেবিলেটাকে খানিকটা দূরে সরিয়ে দিল। অতঃপর এক মুহূর্তও দেরি না করে কেনিথের ডান পায়ের প্যান্টের নিচের অংশ টেনে ধরে নিজের কোলের উপর তুলল। কেনিথ পা সরিয়ে নিতে ধরলে আনায়া নির্বিকার হেসে বলতে লাগল, ভাবছি একবার আমার প্রাণপ্রিয় হলেও হতে পারত, জামাইয়ের সাথে দেখা করতে যাব। তোমার কি মতো যাওয়া উচিত আমার? কেনিথ আনায়ার কথা শুনে খানিকটা কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবতে বসল। এদিকে আনায়া মনে মনে মুচকি হেসে কেনিথের পায়ের রক্তগুলো ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। কেনিথ কিছু বলছে না দেখে আনায়া কেনিথের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমার সতীনকে ভুলে গিয়েছ? আমি রেহানের কথা বলেছি। আমার হলেও হতে পারত জামাই রেহান। কেনিথ আনায়া কথা শুনে ওর দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করল। অতঃপর একটুও দেরি না করে এক ঝটকায় আনায়ার কোল থেকে পাটা সরিয়ে নিল। এদিকে আনায়া মুচকি হেসে বলল, কোথাও জ্বলছে?
আগে ঔষধ লাগতে হবে নাকি বরফ? কেনিথ একটা কথাও বলল না। গম্ভীর্যের সাথে চুপচাপ হুডিতে হাত গুজে সামনের দিকে মুখ করে তাকিয়ে রইল। এদিকে এরই মাঝে আনায়া নিজের হাতের অনেকটাই টা জায়গাটা অ্যান্টিসেপ্টিকে তুলো ভিজিয়ে এমনভাবে ঘষামাজা করল যে পাশে বসে থেকে আর চোখে দেখতে থাকা কেনিথেরও গলা শুকিয়ে ঢোক গিলতে হলো। তার কাছে মনে হচ্ছে আনায়া নিজের হাতের উপর যুদ্ধ চালাচ্ছে। একটু ধীরে সুস্থে করলে মনে হয় দুনিয়াটাই গায়েব হয়ে যাব। কেনিথ খানিকটা বিরক্ত হলো। অবশ্য শুরু থেকে আনায়ার সব কাজকর্মতেই ও বিরক্ত। এদিকে আনায়া নিজের হাতে ব্যান্ডেজ প্যাঁচাতে প্যাঁচাতে বলতে লাগল, তুমি এত ক্যারেট আর লেস হলে কি করে? আনায়ার অকপটে বলা কথা শুনে কেনিথ আনায়ার দিকে খানিকটা ভ্রু কুঁচকে তাকালো। এদিকে আনায়ার ব্যান্ডেজ বাঁধা শেষ। সেও যথারীতি কেনিথের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া কণ্ঠে বলতে লাগল, তাকিয়ে রইছ কেন? ভুল বলেছি কি আমি? গত কয়েক বছরে ৩৭ জন নতুন নতুন মেয়ে গিয়েছে তোমার কাছে। গতকাল আমি না গিয়ে ইরা গেলে ৩৮ নম্বরটা ইরাই হতো। একে তো ইরা তোমার লি হয়, আবার ওকে ছোট বোনও ভাবো। আবার সুন্দর মতো প্ল্যান করে রাত কাটানোর চিন্তাও করেছ, এরপরও বলতে তুমি সাধু পুরুষ? কেনিথ আনায়ার তির্যক কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। অতঃপর গা ছাড়া ভাবে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, এত কিছু জেনেছিস যখন এটা জানিসনি যে ওই ৩৭ জন মেয়ের সাথে কি করা হয়েছে? আনায়া কেনিথের কথা আর ভাবভঙ্গিতে খানিকটা থমকে গেল। তবুও চোখমুখ শক্ত করে নিরেট কণ্ঠে বলল, মানে কি বলতে চাইছ? ওদেরকে ডেকে এনে কি তুমি নিজের হাত পা টিপিয়েছ? কেনিথ খানিকটা বিরক্ত হল, তবুও নির্বিকারে খানিকটা হাই তুলে বলল, না, উপরে পাঠিয়ে দিয়েছি। চলবে।